হাম উপসর্গে সিলেটে আরো ৩ শিশুর মৃত্যু। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে ১৭ দিনে আক্রান্ত ২৩১ জন। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা। নরসিংদীতে ডাকাতের অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর পৌর শহরে পুনঃস্থাপন হয়নি সিসি ক্যামেরা। অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে প্রশাসন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৯ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি ৬৬ জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে শয্যা সংকট। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম ৬ মাসের তুলনায় জুলাই মাসেই সংক্রমণের গতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু ৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা ৫০ শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি আর পেট ব্যথা। জ্বর থেকে গা ব্যথা, মানে সব কিছু কামড়াইতেছে। কামড়ানোর পরে তারপরে এখানে আসিয়া আমরা ভর্তি হয়েছি। সাধারণত জ্বর উঠছে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ভর্তি করলাম এখন। ডেঙ্গু পরীক্ষা দিয়েছিলাম, এখানে রিপোর্টে আসে নাই। এরপর আবার বাইরে যখন গেছে আবার নিয়েছে না, ডেঙ্গু পরীক্ষাটা দিয়ে আবার এখানে রিপোর্ট আসছে, ডেঙ্গু আসছে। ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই সহ আশপাশের উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে ৬ জুলাই থেকে ১৭ জুলাই চট্টগ্রামে ১৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়াই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জ্বর সে পুরো শরীর ব্যথা, তারপরে চেক আপ করার পরে ডাক্তার করার পর ডেঙ্গু হয়েছে। আমি তো রিয়াজুদ্দিন বাজার থাকি, এখানে তো মানে মশার অনেক সমস্যা। হয়তো মশার ওই স্প্রে করে না, সেজন্য মানে কি মশায় কামড়াতে পারে। আমরা মিলের সাথে ডাক্তার দেখাইছি, ওখানে রক্ত বমি হয়েছে, সিরিয়াস পাতলা পায়খানা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিন জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে যে সমস্ত ডেঙ্গির পিকুলারিটিস, মানে গত বছর চেয়ে পার্থক্য দেখতে পাচ্ছি, একদিন জ্বরও ডেঙ্গি হতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এখন বর্তমানে বর্ষার কারণে পানি সব জায়গায় বেড়ে গেছে, যাতে আমরা পানি জমে না থাকে। এদিকে হঠাৎ রোগী বাড়লেও চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু আমরা একটা ৫০ বেডের করেছি শয্যা, এটা যদি বেড়ে যায় তখন আমাদেরকে রোগীদেরকে আমাদের যে মেজে আছে মেঝেতে রাখতে হবে। যদি কোনো রোগী যদি কমপ্লিকেটেড হয় তাদেরকে আমরা আইসিইউতে শিফট করব। চলতি বছরে চট্টগ্রামে ৫২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি মাসের ১৭ দিনেই আক্রান্ত হয়েছেন ২৩১ জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
ক্ষমতায় নয় বরং বিএনপির কাছে জনতাই আগে, জনগণের সরকার বলেই বিএনপি বিপদে আপদে তাদের পাশে থাকে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী বলেন, সবসময় জনগণের পাশে থাকাই বিএনপির আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারি সহযোগিতা করা হবে। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আমি যে কক্সবাজার বা চকরিয়া, সাতকানিয়া, বাঁশখালী, আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকবো। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন একজন। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার দেবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক হোসেন ও আব্দুল শেখ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় সালিম হোসেনের সাথে বিরোধ চলছিল মিন্টু চৌকিদার গ্রুপের। শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে রাতে মাদক বিক্রির অভিযোগ তুলে মিন্টুর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সালিম হোসেনের বাড়িতে। হামলায় ঘটনাস্থলে প্রাণ হারান ফারুক ও আব্দুল। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। রাতে বলবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান মিয়া। পুলিশ জানায়, গভীর রাতে শাহজাহানের বাড়িতে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকেরা ডাকাতি করতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ডাকাতরা। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান। আহত হয় একজন। ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাতরা। নীলফামারীতে সড়ক ঘটনায় প্রাণ গেছে এক শিশুসহ দুজনের। আহত হয়েছেন অন্তত 12 জন। ভোরে কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল একটি মাইক্রোবাস। শালটিবাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে প্রাণ হারায় দুজন। আহত বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। 2 মাস ধরে অকেজো দিনাজপুরের বিরামপুর ঘোড়াঘাট রেলগেটের স্বয়ংক্রিয় গেট পার। ঢাকা দিনাজপুর মহাসড়কের ব্যস্ত লেভেল ক্রসিংয়ে দড়ি টেনে ও হাত নেড়েই নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে চলাচলকারীদের। দ্রুতই গেট বারটি মেরামতের আশ্বাস দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। গেট বার অকেজো, তাই দড়ি দিয়েই বাধা রেলগেট। লেভেল ক্রসিং পার হওয়ার অপেক্ষায় যানবাহন পথচারী। এমন চিত্র ঢাকা দিনাজপুর মহাসড়কের বিরামপুর ঘোড়াঘাট রেলগেটের। এই পথে হাজারো যানবাহনের চলাচল। প্রতিদিন ছুটে চলে 12 জোড়া ট্রেন। অথচ ব্যস্ত এই লেভেল ক্রসিংয়ে 2 মাস ধরে অকেজো স্বয়ংক্রিয় গেট বার। এখানে অ্যাক্সিডেন্টের ভয়, আর এই দড়িতে আমাদের কোনো নিরাপত্তাও নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো এত কোনো গ্যারেন্টি, ধাক্কা খায় মোটর টোটর সব চলে যাবে। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, দড়িতে মানুষ দেখতেই পাবে না, দেখতেই পাবে না। গত কিছুদিন আগে আমার সোয়াবিনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 4টা লোক মারা গেছে, আরো লোক যাতে অ্যাক্সিডেন্ট হতেই আছে। ক্রসিংটি বর্তমানে যাত্রী চালকদের জন্য আতঙ্কের স্থান। রাতের আধারে স্পষ্ট দেখা যায় না দড়ি, থাকে দুর্ঘটনার ভয়। নষ্ট গেট বার মেরামতের প্রয়োজনীয় উপকরণ আনা হলেও এখনো কাজ শুরু করতে পারেনি রেল কর্তৃপক্ষ। এই রেল গেটে ব্যারিয়ারগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদেরকে রশি দিয়েই মানে ব্যারিয়ার মানে রাস্তায় গাড়ি আটকে ট্রেন পার করার লাগতেছে। গেট নষ্ট হয়ে গেছে, এখন কি করবো, সবগুলো আনি ফেলায় রাখছে, বেরিয়াল টেরিয়াল সব আনি ফেলায় রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে এই জন্য দেরি করতেছে। স্টেশন মাস্টার বলছেন, রেল লাইন সম্প্রসারণের জন্য গেট বার মেরামতের কাজ শুরু করা যায়নি, তবে দ্রুতই কাজ শুরু হবে বলেও জানান তিনি। এটা আপাতত আমরা এটাকে যখন গাড়ি রিসিভ করতেছি তখন ওপিটি 27 দিয়ে গাড়ি রিসিভ করতেছি, এই কারণে আমার কাছে সমস্যা হচ্ছে। আশা করতেছি হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত লেভেল ক্রসিংয়ের গেট বার ঠিক করার দাবি এলাকাবাসীর।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রতি বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয় যশোর পৌরবাসীর। অভিযোগ, বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। জলাবদ্ধতা নিরসনে পৌরসভা একের পর এক প্রকল্প হাতে নিলেও মিলছে না স্থায়ী সমাধান। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও ড্রেন সংস্কার কাজ চলমান। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে জনজীবন। হাঁটু সমান পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। 14.72 বর্গ কিলোমিটার এলাকায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর যশোর পৌরসভা। জনসংখ্যা 4,47,914 জন। বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় তাদের। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের টিবি ক্লিনিক মোড়, শঙ্করপুর সহ বেশ কয়েকটি এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। রাস্তাঘাট করেছে আরো বেশি খারাপ অবস্থা। রাস্তাঘাটে আগে এত পানি হতো না, এখন যে পরিমাণ পানি ঘরের ভিতরে ঢুকতেছে। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলেই আমরা পানিতে ডুবে যাই, ঘরের ভিতরে পানি ঢুকে যায়। এই এলাকায় বাস করতে চাই 35 বছর, তাই মনে করেন অনেক বছর ধরে এরকম সমস্যা। বাসিন্দাদের ভোগান্তি নিরসনে বছর 5 আগে পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রায় 100 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়, যার অর্থায়ন করে বিশ্বব্যাংক। পরবর্তীতে গত 2 বছরে 247 কিলোমিটার ড্রেনের বেশিরভাগ অংশ সংস্কারের জন্য খরচ করা হয় 3,60,00,000 টাকা। তবে তাতেও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না স্থানীয়দের। আমাদের কাঁচা ড্রেন প্রশস্ত ছিল, এই পাকা ড্রেন ঢালাই আরসিসি ড্রেন এ প্রশস্ত নয়। এই পানিগুলি ড্রেনগুলি কোথায় যায় নামবে, কোন পথ দিয়ে পানি বেরোবে তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পৌর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। আমাদের এই কাজ যেন বৃথা না যায়, এর জন্য আমরা আমাদের সারাউন্ডের বাইরে যেসব অথরিটি আছে সেই সকল অথরিটির সাথে আমরা কথা বলবো, সেই সকল সংস্থার সাথে কথা বলে এটা কিভাবে সমাধান করা যায় সমাধানের চেষ্টা করবো। নাগরিকদের দুর্ভোগ কমাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান চান পৌরবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ অন্যান্য স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্রতীকী গণ অনশন পালন করছে বন্দর রক্ষা কমিটি। সকাল 11টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণ অনশনে বসেন বন্দর শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। বক্তারা বলেন, যদি ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসে তবে হরতাল, অবরোধ ও বন্দর অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচির দিকে যাবেন তারা। জানান, সর্বশেষ অর্থ বছরেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে বন্দর। তবে কার স্বার্থে ইজারার কথা ভাবছে সরকার, এমন প্রশ্ন রাখেন বক্তারা। বিকাল 4টা পর্যন্ত চলবে এই প্রতীকী গণ অনশন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং মামলা করে প্রমাণ করেছি সেটা ভুয়া কোম্পানি। একটি মাত্র বন্দর, চট্টগ্রাম বন্দর। এই বন্দর যদি বিদেশে চলে যায় আমাদের অর্থনৈতিক এবং নিরাপত্তার ঝুঁকিতে পড়বো আমরা। ওনারা যে ডিপি ওয়ার্ল্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে বন্দরটাকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে চায়, এই জন্য দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের আন্দোলন সংগ্রামটাকে বিপদগামী করার জন্য এই কথাটা বলছে। দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা রাজবাড়ীতে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। ন্যায্য মূল্য পাওয়া না গেলে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা। খরচ বিবেচনায় নিয়ে সরকারিভাবে দাম নির্ধারণের দাবি তাদের। সোনালী আঁশের জেলা রাজবাড়ী। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, যার মধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে চাষ হয়েছে সবচেয়ে বেশি। পাট কাটা, জাগ দেয়া এবং আঁশ ছাড়ানোর কাজে দিনের বেশিরভাগ সময় কাটছে চাষিদের।
কৃষকরা জানান জমি প্রস্তুত, বীজ বপন, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ এবার 1 বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে প্রায় 20 থেকে 25 হাজার টাকা। বিঘা প্রতি গড়ে 6 থেকে 8 মণ ফলনের আশা কৃষকের। তবে ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। আমারে 4-5 হাজার টাকা দাম দেয়, তাহলে আমরা একটু বেঁচে থাকবো। 4.5 পাখি পাট আবাদ করেছি, পরের জোরেত নিয়ে মেলা খরচ আমাদের। 2500 টাকা শুনতেছি, 2500 টাকা মনে হলে তো আমরা লাভবান না, একবারে মানে হেসে আসা যাবো। আমাদের বাজার মূল্য থাকে 2500 বা 2800 টাকা দেয় সরকার, তাহলে আমাদের বাজার বা কৃষিকাজে তাহলে আমাদের লোকসান। 2500 টাকা রেট দিলে মহাজনটা ব্যাপারীরা কিনবে 1700-1800 এর ভিতরে কিনবে, কিন্তু এতে তো কিছুই থাকবে না, কৃষকের কিছুই থাকবে না। তো খাল বিলে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানো বা জাগ দেয়া নিয়েও বিপাকে চাষিরা। পানি নাই, পানি পৌঁছে গেছে, আঁটু পানি, তারপরে পাট কি করে পচাবো, ওইভাবে ফেলা রাখছি। কৃষি কর্মকর্তারা বলছেন এখনও সরকারিভাবে পাটের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয়নি। কৃষকের উৎপাদন খরচ বিবেচনা করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে অধিদপ্তরে। পাটের মূল্য নির্ধারণের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে মূলত উৎপাদন খরচ নেয়, সেক্ষেত্রে আমরা সামনে আগস্ট মাসে জেলা পর্যায় থেকে উৎপাদন খরচ দেব, পরবর্তীতে সরকার সেটা বিচার বিশ্লেষণ করে হয়তো একটা ডিসিশন নেবে। পাটের দামটা আসলে এবছর সরকার যেটা আমরা চাচ্ছি যে কৃষক ভালো একটা দাম পায়, সরকার নির্ধারণ করার ক্ষেত্রে এই ধরনের আসলে পরিকল্পনা সরকার নেবে এবং পজিটিভলি আমার মনে হয় যে কৃষক লাভবান হবে। পাটের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা রাজবাড়ীর হাজারো পাট চাষির। তাপস সরকার, যমুনা নিউজ। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন করে জেলা পুলিশ। তবে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় অধিকাংশ ক্যামেরা ভাঙচুর হয়ে দীর্ঘদিন ধরে অচল রয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ক্যামেরাগুলো সচল না হওয়ায় শহরে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। লক্ষ্মীপুরে প্রতিটি জায়গায় পিলারের সঙ্গে দৃশ্যমান ক্যামেরাগুলো 24-এর 4 আগস্টের আগেও সচল ছিল শহরের নিরাপত্তায়। 2016 সালে নজরদারি ও অপরাধ দমনে সিসি ক্যামেরাগুলো স্থাপন করে জেলা পুলিশ। তবে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতা ও হামলার ঘটনায় দুর্বৃত্তরা শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর থেকে কোথাও নেই ক্যামেরা, কোথাও নেই সংযোগ, আবার কোথাও ঝুলে আছে খালি বক্স। গত 2 বছরেও আর সচল হয়নি এই নজরদারির ব্যবস্থা। 4 আগস্টের পরে নিয়ে গেছে, ভাঙচুর করিয়ে লাইছে বা নিয়ে গেছে সরাই ফেলাইছে। বিগত দিনও লক্ষ্মীপুর শহরের মধ্যে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরাগুলো বিভিন্ন কারণে আজকে লক্ষ্মীপুর শহরের মধ্যে নাই। প্রশাসনের কাছে আমরা এই দাবি জানাই যেন লক্ষ্মীপুর শহরের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। স্থানীয়দের দাবি, ক্যামেরাগুলো অচল থাকায় বাড়ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। সিসি ক্যামেরায় ধরা যায় চোর, ডাকাত, যে খুনি, এগুলো ব্যবসায়ীদের সুবিধা। না থাকলে বিভ্রান্ত সৃষ্টি আছে, মানুষের আতঙ্কে আছে, থাকাটা উচিত। সিসি ক্যামেরা থাকার কারণে খুব ভালো ছিল। অপরাধ করার ক্ষেত্রে অপরাধী কয়েকবার ভাবতো, ভেবেচিন্তে অপরাধ করার জন্য অগ্রসর হতো। এখন সিসি ক্যামেরা না থাকার ফলে দেখা যাচ্ছে অপরাধী সে সুযোগ পেয়ে গেছে, সে তো অপরাধ করতেছে, এই অপরাধগুলো কোথাও ক্যামেরাবন্দি হচ্ছে না। বিভিন্ন স্থানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমরা চাই সরকারি উদ্যোগে, সরকারি প্রতিষ্ঠানগুলো এবং পৌরসভার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করে এই শহরকে অপরাধ মুক্ত করা হোক। জনপ্রতিনিধিরাও বলছে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই, তাই দ্রুত সিসি ক্যামেরাগুলো পুনরায় চালুর দাবি তাদের। বিগত কিছুদিন আগে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কোনোভাবে এটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে পয়েন্টে আমাদের আগে ছিল, আমাদের যেহেতু এখানে যৌথ উদ্যোগের বিষয় আছে, পুলিশ এবং আমাদের পৌরসভার, আমরা এগুলো চিহ্নিত করে যেগুলো নষ্ট আছে ওগুলো আমরা রিপেয়ারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। বিভিন্ন দেশে আমরা দেখেছি পৌরসভা এইসব সিসি ক্যামেরাগুলো স্থাপন করে পুলিশের কাছে হস্তান্তর করে মনিটরিংটা। তো আমরা আশা করছি পৌরসভা এই ব্যাপারে একটা ইতিবাচক ভূমিকা রাখবে, জেলা পরিষদ আছে তারা ইতিবাচক ভূমিকা রাখবে।
2024 সালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্তত 10টি মামলার সমাধান করে জেলা পুলিশ, কিন্তু গত 2 বছরে চুরি ছিনতাই সহ 20টি মামলা হলেও কোনো অগ্রগতি করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।